বন্ধুরা নমস্কার। এসো গল্প শুনি ইউটিউব চ্যানেলে আমি কামাল আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা শুনছেন প্রখ্যাত সাহিত্যিক সমরেশ মজুমদারের জনপ্রিয়তম উপন্যাস কালবেলার পাঠ। যে বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথমবারের জন্য এলেন তাদের উদ্দেশ্যে বলি, আপনি যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন বন্ধু, অনুরোধ করব অবিলম্বে সাবস্ক্রাইব বাটনটি টিপে দিন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিয়ে নিশ্চিন্ত থাকুন যাতে আপনার কাছে আমার চ্যানেলে আপলোড করা প্রতিটি ভিডিও সংক্রান্ত নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ প্রতিদিনের মতো আবারও জানালাম। এই কটি কথা বলে চলুন শুরু করা যাক আজকের পাঠ, সমরেশ মজুমদারের কালবেলা। যুদ্ধ হয় একটার পর একটা এবং শত্রু শক্তি ধ্বংস করা যায় একের পর এক। কলকারখানা তৈরি হয় একটার পর একটা, চাষিরা চাষ করে একের পর এক প্লট। আমরা যে খাবার শেষ করতে পাবো তাই নেই, কিন্তু আমরা মুঠো মুঠো করেই তাই খাই। সমস্ত খাবার একসঙ্গে খাওয়া অসম্ভব। একেই পিসমিল সলিউশন বলে। মাও তসে-তুংয়ের এই বিখ্যাত উক্তিটির ব্যবহার করেছিল সুদীপ। একসঙ্গে কোনো কাজ করা সম্ভব নয়, পিসমিল সলিউশন হচ্ছে একমাত্র উপায়। এই যে পুলিশ ছাত্র সংঘর্ষ হলো, সেটা হয়তো একটা ছোট্ট বিক্ষিপ্ত ঘটনা, কিন্তু এই ঘটনা থেকে আরেকটা ঘটনা জন্ম নেবে। আজ যদি সারা দেশের মানুষ এই রকম ঘটনা অবিরত ঘটাতে থাকে তাহলে কোনো সরকারের পক্ষে তার মোকাবিলা করা অসম্ভব। ভারতবর্ষ ভিয়েতনাম হয়ে যাবে সেই সময়। সন্ধে হয়ে এসেছে, সাহসী ছেলেরা বেরিয়ে গেছে বিশ্ববিদ্যালয় থেকে। পুলিশের ভ্যান এখন বিশ্ববিদ্যালয়ের গেটে এবং কলেজ স্ট্রিটে ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে। চারধারে একটা থিতিয়ে আসা ভাব, কিন্তু কোনো দোকানপাট খোলেনি। সামান্য যে কজন পথচারী হাঁটছে তারা যে সন্ত্রস্ত তা বোঝা যায়। পোড়া ট্রামটাকে এখনও সরিয়ে নেওয়া হয়নি, অবশ্য সেটার কিছু অবশিষ্ট আছে বলে মনে হয় না। এখন কোনো রকম গোলমালের আশঙ্কা নেই। সমস্ত কলকাতা জেনে গেছে কলেজ স্ট্রিটে এই সংঘর্ষের কথা। খবর এসেছে বিমানের মিছিল এয়ারলাইন্সের কাছেই পুলিশ আটকে দেয়। খুবই শান্তিপূর্ণ ছিল শোভাযাত্রা, তাই ওখানে কিছু ঘটেনি। 4 জনের একটি প্রতিনিধি দলকে নিয়ে বিমান মার্কিন দূতাবাসে গিয়ে প্রতিবাদপত্র পৌঁছে দিয়ে এসেছে। বিমান অবশ্য বিশ্ববিদ্যালয়ে তখনও ফিরে আসতে পারেনি, কিন্তু একটি ছাত্র খবরটা পৌঁছে দিয়েছে। সুদীপ 4-5 জনের একটা দলকে নিয়ে কথা বলছিল। অনিমেষ বলল, আপনি যা বলছেন তা এসব ইস্যু নিয়ে সম্ভব নয়। তাছাড়া চুরুট ধরিয়ে এক হাতে ওকে থামতে বলে সুদীপ খানিকক্ষণ ওর মুখের দিকে চুপচাপ তাকিয়ে থাকল। তারপর বলল, সেটা আমরা জানি, কিন্তু এভাবেই মানুষকে সচেতন করতে হবে। যে কোনো লক্ষ্যে পৌঁছতে গেলে সরাসরি যাওয়া সম্ভব নয়, কিছু ছলনার আশ্রয়ও নিতে হয়। আজকে এই ঘটনা না ঘটালে বিমান মার্কিন দূতাবাসে পৌঁছতে পারত না। কিন্তু মার্কিন দূতাবাসে পৌঁছে কী লাভ হলো? ওরা শুনবে আমাদের কথা? এটাও তো এক ধরনের চাটুকারিতা। একটি ছেলে ফোঁস করে উঠল। অনিমেষ চমকে ছেলেটাকে দেখল। ফর্সা সুন্দর চেহারা, কিন্তু এর আগে কখনো কথা বলতে দেখেনি ওকে। সুদীপ বলল, তোমাদের মনে রাখতে হবে আমরা গণতন্ত্রে বিশ্বাসী। চীনের দালাল বলে গুজরালিলাল নন্দা যখন আমাদের চিহ্নিত করেছিল তখন আমাদের পার্টি সেক্রেটারি যে স্টেটমেন্ট দিয়েছেন সেটা পড়ে দেখো। অনিমেষ বলল, কি সেটা? তিনি বলেছিলেন, আমরা কোনো রকমের সশস্ত্র যুদ্ধের কথা চিন্তা করছি না। আমরা আইনসম্মত দল এবং খোলাখুলি কাজ করতে চাই। আমি আরেকবার স্পষ্টভাবে বলতে চাই
যে তেলেঙ্গানা মার্কা সশস্ত্র সংঘর্ষের জন্য আন্ডারগ্রাউন্ডে যাওয়ার কোনো পরিকল্পনা আমাদের নেই। ছেলেটি বলল, আমাদের সঙ্গে সিপিআইয়ের তাহলে তফাৎ কি? সুদীপ বলল, ওরা সুবিধাবাদী, রাশিয়ার তাঁবেদার। অনিমেষ জিজ্ঞাসা করল, পার্টির যদি এই সিদ্ধান্ত, তাহলে আজ আমরা সংঘর্ষে গেলাম কেন? বিস্ময়ের চিহ্ন ফুটে উঠল সুদীপের মুখে। কে বলেছে আমরা সংঘর্ষে গেছি? পুলিশ সম্পূর্ণ বিনা প্ররোচনায় আমাদের ওপর কাঁদানে গ্যাস ছুঁড়েছে, গুলি চালিয়েছে। ছাত্র আন্দোলনকে হেয় করার জন্য নিজেরাই গুন্ডা দিয়ে ট্রাম জ্বালিয়েছে। তুমি কি যারা ট্রাম জ্বালিয়েছে তাদের দেখেছ? ওদের কি ছাত্র বলে মনে হয়েছে? তবে আর দু একটা ইট যা এখান থেকে ছোড়া হয়েছে তা প্ররোচিত হওয়ার পরই ছোড়া হয়েছে। ব্যাপারটা যে সমস্তটাই সাজানো তা বুঝতে এত অসুবিধা হয় কেন? একটি ছেলে দৌড়ে এসে বলল, সুদীপ, রিপোর্টাররা এসেছে, কথা বলতে চায়। কি করবে? কি করবে মানে? বিমান তো নেই, আমরা আছি। ওদের ক্যান্টিনে বসাও আর রাখালদাকে চা করতে বলো, আমি আসছি। ছেলেটি সুদীপের নির্দেশ নিয়ে চলে গেলে সে বলল, বোধহয় কিছু মেয়ে এখনও আটকে আছে এখানে, তাদের বুঝিয়ে বলো ভয়ের কিছু নেই, ওরা বাড়ি চলে যেতে পারে, আমি রিপোর্টারদের সামলাচ্ছি। সুদীপ খুব গম্ভীর ভঙ্গিতে ইউনিয়ন অফিসের দিকে হাঁটতে লাগলো। অনিমেষ শুনল, ফর্সা ছেলেটি নিজের মনে কিছু বিড়বিড় করছে। বোঝা যাচ্ছিল সে আজকের ব্যাপারটায় মোটেই সন্তুষ্ট নয়। অনিমেষ নিজেও স্বস্তি পাচ্ছিল না। সঙ্গীদের কাছ থেকে বিদায় নিয়ে অনিমেষ নিজেদের ক্লাসরুমের দিকে হাঁটছিল। এর আগে যখন সে মেয়েদের দেখেছিল তখন কোনো কথা বলেনি, চুপচাপ দরজা থেকে সরে সুদীপের খোঁজে নেমে এসেছিল। এখন সিঁড়ির মাঝামাঝি মুখোমুখি হয়ে গেল ওদের, ওরা নেমে আসছে। আপনাদের যুদ্ধ শেষ হয়েছে? অনিমেষ সেই চোখ দুটোকে নজর করল, এখন টকটকে জবা ফুলের মতো লাল। অনিমেষের নিজের অবস্থাও তাই, কিন্তু অনেকটা সামলে নিয়েছে সে। আরেকটি মেয়ে প্রায় ভেঙে পড়া গলায় বলে উঠল, ট্রামবাস চলছে না, না, আমি কি করে বাড়ি যাই বলুন তো? কোথায় থাকেন আপনি? রোগা এবং আতঙ্কিত মেয়েটিকে দেখল অনিমেষ। ঢাকুরিয়া। ট্রেনে যাবেন? না না, ট্রেনে গেলে অনেক হাঁটতে হয়। তাহলে সেন্ট্রাল অ্যাভিনিউতে চলে যান, ওদিকে সব বাস পাবেন। সে কি, এই যে একজন বলল সব বাস ট্রাম বন্ধ? সেটা শুধু কলেজ স্ট্রিটে। আপনারা ইডেন হোস্টেলের পাশ দিয়ে চলে যান, উত্তর বা দক্ষিণ দুদিকের গাড়ি পেয়ে যাবেন। অনিমেষের কথায় উজ্জ্বল হলো মুখগুলো, কুয়ো থেকে যেন টেনে তোলা হলো ওদের। নিচে নেমে এসে রোগা মেয়েটি জিজ্ঞাসা করল, পুলিশ গুলি করবে না তো? অনিমেষ হাসল, কি আশ্চর্য, খামোকা পুলিশ গুলি করতে যাবে কেন? আরেকটি মেয়ে বলল, কেন করেনি গুলি? কিছু বিশ্বাস নেই? না, এখন সব থেমে গেছে। অনিমেষ আশ্বস্ত করার চেষ্টা করল। সে লক্ষ্য করছিল সবাই কিছু না কিছু বলছে, কিন্তু সেই প্রথম প্রশ্ন করার পর থেকে একজন একেবারে চুপ, যেন তার উত্তরটা না পাওয়া অবধি সে কথা বলবে না। অনিমেষ প্রশ্নের শ্লেষটা গায়ে না মাখার চেষ্টা করছিল অন্য মেয়েদের সঙ্গে কথা বলে। ততক্ষণে অন্যান্য ক্লাসের ছেলেমেয়েরা ইডেন হোস্টেলের পথে বেরিয়ে যেতে শুরু করেছে। প্রায় নিঃশব্দে ওরা হাঁটা শুরু করতে অনিমেষ অবাক হয়ে দেখল একজন চুপচাপ দাঁড়িয়ে আছে। একটু অস্বস্তির গলায় সে জিজ্ঞাসা করল, আপনি যাবেন না? সব অসুখেই কি এক ওষুধ খান আপনি? মানে, পরোপকার করতে গিয়ে এত তাড়াহুড়ো করছেন কেন? সেন্ট্রাল অ্যাভিনিউ যে আমার পথ তা আপনাকে কে বলল? অনিমেষ বলল, আপনি এত বেঁকিয়ে কথা বলেন কেন? সবসময় মানুষকে বিদ্ধ করে কি আনন্দ পান কে জানে। কোথায় থাকেন আপনি? কেন, এখন কি আপনার উপর দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের দেখাশোনা করার? যদি বলি তাই, অবশ্য আপনার আপত্তি থাকলে আলাদা কথা। এটাও কি সংগ্রামী পদক্ষেপ? আর কিছু বলবেন? তাহলে একবারে বলে ফেলুন। আপনাদের কাণ্ড কারখানা দেখে মাথা ঠান্ডা রাখা মুশকিল। একটু ঠান্ডা করে বলুন কোন দিকে যাবেন। মেয়েটি একটুক্ষণ অনিমেষের মুখের দিকে তাকিয়ে বলল, সেদিন বলছিলেন না যে মফস্বলের ছেলে আপনি? ওটা তো সহানুভূতি আদায়ের ছল, কিন্তু এর মধ্যেই। কথাটা শেষ না করে হেসে ফেলল সে। অনিমেষ দেখল ঠাস দাঁতের শাড়ির একটা দিকে গজ দাঁতের আদল,
যেটা হাসিটাকে আরও সুন্দর করেছে। সেটা চোখে পড়ায় অনিমেষ একটুও রাখতে পারল না কথাটা শুনেও। বলল, আপনি এক নাগাড়ে ঝগড়া করে যাচ্ছেন। মেয়েটি আবার গম্ভীর হওয়ার চেষ্টা করল। কলেজ স্ট্রিটের দিকে মুখ করে এসে জিজ্ঞাসা করল, এদিক দিয়ে যাওয়া যাবে না? আপনি কোথায় যাবেন এখনও বলেননি। যদি আপত্তি থাকে তবে। আপত্তির কি আছে? আমাদের বাড়ি বেলঘরিয়া, শিয়ালদা দিয়ে গেলে সুবিধা হয়। আপনি ওদিকে গেছেন? না, আমি যদি শিয়ালদা অবধি যাই তাহলে। চলুন। কলেজ স্ট্রিট দিয়ে যেতে অনিমেষের একটু অস্বস্তি ছিল, কারণ এখনও প্রচুর পুলিশ ভ্যান ওদিকে দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে কেউ নিশ্চয়ই গোলমালের সময় তাকে মাঝ রাস্তায় টিয়ার গ্যাসের শেল কুড়োতে দেখে থাকতে পারে। সুতরাং এখন মুখোমুখি হলে ওকে ধরে ফেলা বিচিত্র নয়, কিন্তু মেয়েটির কাছে এসব কথা বলতে সংকোচ হচ্ছিল তার। সত্যিই তো শিয়ালদা যাওয়ার জন্য সেন্ট্রাল অ্যাভিনিউ ঘোরার কোনো মানে হয় না। দু একজন মানুষ সন্তর্পণে ফুটপাত ধরে হাঁটছে, পোড়া ট্রামটিকে সরিয়ে নেবার ব্যবস্থা হচ্ছে ততক্ষণে। অনিমেষ বলল, আসুন ওই কলেজ স্কোয়ার দিয়ে বেরিয়ে যাই। ওরা যখন রাস্তা পার হয়ে এ ফুটপাতে এলো, তখন একজন অত্যন্ত অবহেলায় হাত নেড়ে ওদের চলে যেতে বলল। মেয়েটি চাপা গলায় বলল, ওরা আমাদের কেয়ারই করছে না। কলেজ স্কোয়ারের ভেতর ঢুকে একটু সহজ হলো অনিমেষ। সামনেই বিদ্যাসাগরের স্ট্যাচু এবং সেটা জড়ভরতের মতো তাকিয়ে। এইসব মূর্তিগুলো দেখলে ইদানিং অস্বস্তি হয় ওর। সে সময়ের মানুষগুলোকে আমরা আস্তে আস্তে লিলিপুট বানিয়ে ফেলছি। মির্জাপুরের কিছু দোকান খোলা। মোড়ে মোড়ে জটালাগুলো বোধহয় আজ দুপুরের ঘটনা নিয়ে ব্যস্ত, অর্থাৎ বিমানের পরিকল্পনা সার্থক হয়েছে। অবশ্যই এটাকে একরকম জয়লাভই বলতে হবে। টুকরো টুকরো করে যদি সফলতা আসে, এক সময় সেগুলো জোড়া দিয়ে দিলেই পূর্ণতা পাবে। মেয়েটি হঠাৎ জিজ্ঞাসা করল, আচ্ছা, আজকে যা করলেন তাতে কার কি ভালো হলো বলতে পারেন? অনিমেষ বলল, একদম মেরুদণ্ডহীন আমরা নই সেটা প্রমাণ হলো। তাই নাকি? বাঁকা চোখে তাকালো মেয়েটি। পাড়ার গুন্ডারা যখন পুলিশের সঙ্গে বোমা নিয়ে লড়াই করে, তখন তাদেরও মেরুদণ্ডহীন বলে মনে হয় না। আশ্চর্য, দুটো ব্যাপার এক হলো। ওরা লড়ছে কোনো কারণ ছাড়াই, জাস্ট গুন্ডামি করতে। অনিমেষ বিরক্ত হলো। মেয়েটি বলল, আপনাদের কারণটা কি? না ভিয়েতনামে আমেরিকা অত্যাচার করছে, তাই কলকাতার ট্রাম পোড়াও, পুলিশ মারো, সাধারণ মানুষকে অসুবিধাতে ফেলো? কি মহৎ ব্যাপার! ভ্রু কুঁচকে গেল অনিমেষের। আপনি কি বলতে চাইছেন? দেখুন, আমি সাধারণ মানুষের দলে। মাথায় যদি অন্য চিন্তা না থাকে, তাহলে যে কেউ বুঝতে পারবে এগুলো হলো স্টান্ট দেওয়ার চেষ্টা, নিজেদের অস্তিত্ব প্রমাণ করার সহজ রাস্তা। আচ্ছা, সত্যি কি আপনি নিজেকে কমিউনিস্ট ভাবতে পারেন? কমিউনিস্ট? আমি ঠিক জানি না, তবে আমি এমন সমাজ ব্যবস্থা চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না। সেটা তো আর আকাশ থেকে নেমে আসবে না, তাই তার জন্য কতগুলো আদর্শ সামনে রেখে এগোতে হবে। সেক্ষেত্রে কমিউনিজমের কোনো বিকল্প নেই। বেশ, আপনার দল যা করছে তা কি সাম্যবাদের লক্ষণ? কেন জানি না, আমার মনে হচ্ছে আপনারা ভুল করছেন। আপনি কি কংগ্রেস সরকারকে সমর্থন করেন? মোটেই না, কিন্তু আমার মনে হয় আপনাদের দল সরকারে এলে আর একটা কংগ্রেসি সরকার হবে, টাকার এপিঠ আর ওপিঠ। চট করে নিশীথবাবুর মুখ মনে পড়ে গেল অনিমেষের। জলপাইগুড়ির জেলা স্কুলের যে মাস্টারমশাই তাকে প্রথম দেশ সম্পর্কে সচেতন করেছিলেন, তাঁরও তো একই বক্তব্য ছিল। কথাটা এখনও স্পষ্ট মনে আছে। এদেশে কমিউনিস্ট সরকার হওয়া মুশকিল। যদি কখনো হয়, দেখবে আমরা যা যা করেছি ওরা তারই নকল করছে, আর যা করিনি ওরা সেটা করছে না। উপরন্তু ওদের বাড়তি সমস্যা হলো, যে ফ্র্যাঙ্কেনস্টাইনের এখন ওরা জন্ম দিচ্ছে, তাদের সামলানো তখন মুশকিল হয়ে পড়বে। একজনকে ক্ষমতা থেকে সরাতে তুমি 10 রকমের ভাঁওতা দিতে পারো, কিন্তু নিজে ক্ষমতায় এলে দেখবে সেই ভাঁওতাগুলো 100 রকমের হয়ে গেছে। কমিউনিস্ট পার্টির মাথা বা মাঝারি নেতাদের চেনে না অনিমেষ, কিন্তু প্রথম দিন থেকেই বিমানের কথাবার্তাও তেমন পছন্দ হয় না। সবসময় একটা চাপা মনোভাব। কেউ প্রতিবাদের ভঙ্গি করলে সেটা যেন বিমানের সহ্য হয় না। কিন্তু একজন লোককে দিয়ে একটা দলের বিচার করা ঠিক নয়। মার্ক্সবাদ ছাড়া এদেশে মুক্তি নেই, সেটা যখন সত্য, তখন অন্য কোনো বিকল্প দলের কথা ভাবা যায় না।
ছাত্র পরিষদের শচীন সেদিন ওদের যে মতবাদের কথা বলছিল, কিংবা মুকুলেশ যা করতে চায়, সেটা তো শুধুই ভাবপ্রবণতা। অবলম্বন ছাড়া কোনো সার্থকতা আসে না। আসলে মানুষের সহজাত ধর্ম হলো চট করে হতাশ হয়ে পড়া। কাজ শুরু করার আগেই যারা ব্যর্থ পরিণতির কথা চিন্তা করে, তারা তো কিছুই করতে পারবে না। মেয়েটি বলল, কি ভাবছেন তখন থেকে? অনিমেষের খেয়াল হলো ওরা শিয়ালদা স্টেশনের কাছাকাছি চলে এসেছে। এদিকের অবস্থা প্রতিদিনের মতো স্বাভাবিক। এই যে মাত্র মাইলটাক দূরে অমন কাণ্ড হয়ে গেল, তা এই এলাকা দেখলে কেউ বুঝতে পারবে না। অনিমেষ বলল, কিছু না, পরে একদিন আপনার সঙ্গে এ ব্যাপারে কথা বলবো। আপনার ট্রেন কটায়? এখন তো ঘন ঘন ট্রেন। আপনাকে এত দূরে এনে কষ্ট দিলাম। কষ্ট কি? শিয়ালদায় এলে আমার মন ভালো হয়ে যায়। সে কি? কেন? স্টেশনে ঢুকলেই রেলগাড়ি দেখতে পাই, আর রেলগাড়ি দেখলেই জলপাইগুড়ির কথা মনে পড়ে যায়। ছেলেবেলা এমন একটা জিনিস যা সব ক্ষত সারিয়ে দিতে পারে, অন্তত কিছুক্ষণের জন্য। আপনার ক্ষত আছে? ঘাড় বেঁকিয়ে তাকালো মেয়েটি। কথাটা শুনে চমকে তাকালো অনিমেষ, তারপর হেসে ফেলল। আপনি এমন সব প্রশ্ন করেন যার উত্তর দেওয়া যায় না। তাহলে আপনার এমন কথা বলা উচিত নয় যার অর্থ আপনি জানেন না। নর্থ স্টেশনের দরজায় এসে দাঁড়াতে মেয়েটি বলল, এবার আমি যেতে পারবো। আপনাকে শুধু এটুকু করার জন্য ধন্যবাদ। কিছুই করিনি। তা ঠিক। আসলে আমরা মেয়েরা অনেক কিছু অলীক ভয় আগাম কল্পনা করে নিয়ে বিব্রত হই। একটা পুরুষ যা পারে আমিও তাই করতে পারি, কিন্তু যদি কিছু হয়, যদি করে নার্ভাস হয়ে সব গুলিয়ে ফেলাটা আমাদের অভ্যেস হয়ে গেছে। কি করব বলুন? নইলে ক্লাস থেকে বেরিয়ে রোজকার মতো আজও চলে আসতে পারতাম। এই যেমন এলাম। গজদাঁত বের করে হাসল মেয়েটি। আমি সঙ্গে এলাম বলে এখন আফসোস হচ্ছে? এটাও কিন্তু মেয়েদের অভ্যেস, গায়ে পড়ে কাদা মাখা। ও কথা আমি একবারও বলিনি। এই যা, কি অভদ্র দেখুন তো আমি। আপনি কোথায় থাকেন জিজ্ঞাসাই করিনি। ঠোঁট টেপে হাসলে মেয়েটির চোখ কথা বলে। হাতিবাগানের একটা হোস্টেলে। আপনি হোস্টেলে থাকেন? ও তাই। মানে? আবার কি থিওরি আছে এ ব্যাপারে? হোস্টেলের ছেলেরা একটু ডেসপারেট এবং স্বার্থপর হয়। তাই নাকি? বাহ, এটা তো জব্বর জানা হলো। একা একা থেকে ভাবতে শুরু করে আমি যা করছি তাই ঠিক। বাহ, গুড। জ্ঞান গ্রহণ করার ভঙ্গিতে মাথা নাড়ল অনিমেষ। হঠাৎ যাত্রীদের ভিড় বেড়ে গেল। অফিস ফেরত মানুষেরা পড়ি কি মরি করে ছুটে যাচ্ছে ট্রেন ধরতে। গেটে যে টিকিট কালেক্টর দাঁড়িয়ে আছেন, তার ভঙ্গি জগন্নাথের মতো, হাত দুটো আছে কি না বোঝা যাচ্ছে না। মেয়েটি এবার চলে যাওয়ার ভঙ্গি করতে অনিমেষ জিজ্ঞাসা করল, টিকিট কাটবেন না? আমার মাসের টিকিট আছে। হঠাৎ অনিমেষের ইচ্ছে হলো ট্রেনে ওঠার। অনেক দিন ট্রেনে ওঠা হয়নি। জলপাইগুড়ি যাওয়া আসা ছাড়া তো ট্রেনে ওঠার প্রশ্নই ওঠে না। সে বলল, একটু দাঁড়াবেন, আমি টিকিটটা কেটে আনি। কেন? আপনি কোথায় যাবেন? বিস্ময় মেয়েটির চোখে। ট্রেনে চড়তে ইচ্ছে করছে খুব, বলে অনিমেষ দ্রুত গিয়ে কাউন্টারের সামনে দাঁড়ালো। বোধহয় এখন অফিস টাইম বলেই কাউন্টারে ভিড় কম। এখনকার যাত্রীদের মান্থলি আছে। যারা হঠাৎ যাত্রী তারা এই সময়টাকে এড়িয়ে আসে। বেলঘরিয়া পর্যন্ত টিকিট কাটল অনিমেষ। হাতিবাগান দিয়ে একটা বাস যাওয়া আসা করে বেলঘরিয়া পর্যন্ত। ফেরার সময় সেটায় আসা যাবে। অনিমেষকে আসতে দেখে মেয়েটি প্ল্যাটফর্মের ভেতরে ঢুকে গেল। পাশাপাশি কতগুলো গাড়ি দাঁড়িয়ে, কিন্তু সেগুলোয় বাদুড় ঝোলা ভিড়। অনিমেষ বলল, আরে বাস, এগুলোয় উঠবেন কি করে? মেয়েটি বলল, আপনাদের কাছে যেটা অ্যাডভেঞ্চারের আনন্দ, আমাদের সেটা প্রাণ বাঁচানোর দায়। নিজে সুখে থাকলে অবশ্যই এরকম করা যায়। মানুষকে আঘাত দিয়ে আপনার এক ধরনের আনন্দ হয় না? মেয়েটি সে কথার উত্তর না দিয়ে বলল, আপনি আমার সঙ্গে হাঁটছেন, এ দৃশ্য পরিচিত কেউ দেখলে কি কৈফিয়ত দেব? কৈফিয়ত কেন? আপনি আমার সঙ্গে হেঁটে অন্যায় করছেন নাকি? এই সন্ধেবেলায় একটা ছেলের সঙ্গে ঘুরঘুর করছি। সমাজটাকে তো আপনারাই নিয়ন্ত্রণ করেন। এখন সমাজ বলে কিছু নেই। তাই নাকি? তাহলে সুষ্ঠু সমাজ ব্যবস্থা চান কেন?
থতমত হয়ে গেল অনিমেষ। কি কথা থেকে কোন কথায় চলে এলো এ মেয়ে? এতক্ষণে ওর মনে এক ধরনের হীনতা ভাব ছড়াতে শুরু করলো। মেয়েটার সঙ্গে কথা এসে প্রতি মুহূর্তে হেরে যাচ্ছে। কি মুখ শুকিয়ে গেল কেন? ভয় নেই, কেউ জিজ্ঞাসা করলে আলাপ করিয়ে দেব, উনি একজন মহান কর্মী, আজ ইউনিভার্সিটিতে বিপ্লব করে এসেছেন। এ কথা শুনলে কেউ আর অন্য কিছু ভাববে না। মেয়েটি ওকে নিয়ে প্ল্যাটফর্মের শেষ প্রান্তে চলে এলো। এদিকের লাইনে কোনো গাড়ি নেই, যাত্রী হকার কুলিতে স্টেশন গমগম করছে। সেই প্রথম রাতটার কথা মনে পড়ে যায়, যেদিন সে একা জলপাইগুড়ি থেকে এসে শিয়ালদায় নেমেছিল। এখানে এসে প্রথমে বোঝা যায়নি কলকাতার অ্যালার্জি হয়েছে। এই কথাটা ত্রিদীবের মুখে শোনা। এই যে মাঝে মাঝে বিক্ষোভ, ট্রাম বাস পোড়ানো নাকি অ্যালার্জির মতো। চিংড়ি খেয়ে অনেকের শরীরে কয়েকদিনের জন্য বেরিয়ে আবার যেমন মিলিয়ে যায় তেমনি। মেয়েটি জিজ্ঞাসা করল, কোথাকার টিকিট কাটলেন? বেলঘরিয়া। আপনার মতলবটা কি বলুন তো? বুঝলাম না। ন্যাকামি করবেন না, আপনি আমার বাড়িতে যেতে চাইছেন নাকি? আপনার আপত্তি থাকলে যাব না। অনিমেষের মজা লাগছিল। নিশ্চয়ই আপত্তি আছে। আমি একটা উটকো লোককে বাড়িতে নিয়ে যেতে পারি না। বাড়িতে যখন জিজ্ঞাসা করবে কেন এলো, তখন আমি কি বলবো? অ্যাডভেঞ্চার করতে এসেছে? না, বলবেন বেড়াতে এসেছে। আপনি আমাকে কি ভাবেন? একজন শিক্ষিতা মহিলা। কোনো শিক্ষিতা একদিনের আলাপে কোনো ছেলেকে বাড়িতে নিয়ে যায় আদর করে, কোনো প্রয়োজন ছাড়া? আর আপনিই বা কেমন লোক অযাচিত হয়ে আমাদের বাড়িতে যেতে চাইছেন? বললাম তো আপত্তি থাকলে যাব না। শুনেছেন তো আমার আপত্তি আছে। বেশ, যাব না। তাহলে আমার কাছে দাঁড়িয়ে আছেন কেন? টিকিটটা যখন কেটে ফেলেছি তখন ট্রেনে উঠব, সেটাই নিশ্চয়ই আপনার আপত্তির অধিকার নেই। তা নেই, কিন্তু অন্য কম্পার্টমেন্টে উঠবেন। আপনি আমাকে সাহায্য করেছেন, আমি ধন্যবাদ দিয়েছি, এর বেশি কিছু চাইবেন না। আচ্ছা। কিন্তু অনিমেষ সরে গেল না। মেয়েটির মতো উদ্বিগ্ন মুখ করে ট্রেনের জন্য অপেক্ষা করতে লাগলো সে। এখন প্ল্যাটফর্মটা ভরে উঠেছে। হঠাৎ খেয়ালে টিকিটটা কেটে একটু অস্বস্তি হচ্ছে এখন। মেয়েটি নিশ্চয়ই সহজ ব্যবহার করছে। যে কোনো ভালো মেয়েই এরকম কথা বলবে। যদিও ওর বাড়িতে যাওয়ার বিন্দুমাত্র বাসনা ওর ছিল না, কিন্তু খেপিয়ে দিতে ভালো লাগছে। মেয়েরা একবার রাগলে বোধহয় থামতে জানে না। এর মুখ দেখে তাই মনে হচ্ছে। অনিমেষ চটপট আশেপাশে তাকিয়ে দেখল কেউ ওদের কথা শুনছে কিনা। দু একজন দূর থেকে আচার খাওয়ার মতো মেয়েটিকে দেখছে বটে, কিন্তু কথা শোনার মতো কাছাকাছি নেই। যদি ওর সঙ্গে বেলঘরিয়া স্টেশনে নেমে বাড়ি অবধি যায়, তাহলে মেয়েটি কি করবে? ব্যাপারটা কল্পনা করতেই হাসি পাচ্ছিল ওর। পাশে দাঁড়িয়ে অমন ক্যাবলার মতো হাসবেন না, ফোঁস করে উঠল মেয়েটি। অনিমেষ অবাক হওয়ার ভঙ্গি করল। আরে, আমি হাসতেও পারবো না? দূরে গিয়ে হাসুন। আপনি বড্ড রেগে গেছেন। এরকম যদি অভ্যেস হয় তাহলে অবিলম্বে ডাক্তার দেখানো উচিত, কারণ এটা একটা অসুখ। এই সময় ট্রেনটা এসে গেল প্ল্যাটফর্মে। যাত্রীরা নামতে না নামতে হুড়োহুড়ি শুরু হয়ে গেল সেটায় ওঠার। একটু দূরে দাঁড়িয়ে অনিমেষ দৃশ্যটা আতঙ্ক নিয়ে দেখছিল। কয়েক সেকেন্ডের মধ্যে ট্রেনটা ভরে গেল মানুষে। এখনও প্রচুর লোক ছুটোছুটি করছে প্ল্যাটফর্মে একটু জায়গা পাওয়ার আশায়। চিৎকার চেঁচামেচিতে কিছু শোনা যাচ্ছে না। এই মানুষগুলো প্রতিদিন এভাবে গাদাগাদি করে যায়, মুখ দেখে বোঝা যায় না ওরা এতে অসন্তুষ্ট কিনা। অভ্যেস বোধহয় সব কিছু সহজ করে দেয়। এ নিয়ে বিক্ষোভ নেই, তবে এটুকুও না পেলে মাঝে মাঝে অগ্নিকাণ্ড হয়। কতটুকু ন্যূনতম চাহিদা মানুষের, তবু তাই মেটাতে সরকার অক্ষম। আচ্ছা, কমিউনিস্ট পার্টি তো এসব নিয়ে আলোচনা শুরু করতে পারে। সঙ্গে সঙ্গে মেয়েটার কথা মনে হতেই সে মুখ ফিরিয়ে দেখল সেখানে কেউ নেই। হঠাৎ কি করে যে ও উধাও হয়ে গেল বুঝতে না পেরে অনিমেষ চারপাশে তাকাতে লাগলো। তবে কি ওই ভিড় ঠেলে মেয়েটি উঠে পড়েছে ট্রেনে? এরকম একটা অসম্ভব কাজ একটা মেয়ের পক্ষে এখন আর অসম্ভব বলে মনে হচ্ছে না অনিমেষের। চোখের সামনেও মেয়েদের ঠেলাঠেলি করতে দেখেছে। হঠাৎ কেমন নিঃসঙ্গ মনে হলো ওর। এতক্ষণ কথা কাটাকাটি করেও যা মনে হয়নি, হঠাৎ ওকে না দেখে তাই হলো। অনিমেষ ট্রেনের কামরাগুলোর সামনে চোখ বোলানো শুরু করলো। ভেতরে কেউ থাকলে এই ভিড়ে বাইরে থেকে কিছুতেই বোঝা যাবে না। এইভাবে কাউকে খুঁজে বের করা অসম্ভব,
কিন্তু অনিমেষের মনে হলো এই অবস্থাতেই যদি ওকে দেখতে পেয়ে যায় সে, তাহলে অনেক কিছু ব্যাপার সত্যি হতে পারে। যেন নিজের ভাগ্য যাচাই করার জন্যে ও কামরাগুলো দেখা শুরু করলো, এবং ভাগ্য এত কাছে অপেক্ষা করছে তা দেখে অনিমেষ অবাক হয়ে গেল। এই কম্পার্টমেন্টে লোক আছে, কিন্তু অন্যগুলোর চেয়ে কম, কারণ সামনে বড় বড় করে মহিলা এবং ফার্স্ট ক্লাসের চিহ্ন লেখা আছে। আর তারই জানলায় বসে মেয়েটি যে অনেকক্ষণ তাকে লক্ষ্য করছে এটা বলে দিতে হবে না। কিছুই হয়নি এমন ভাব করে অনিমেষ জানলার পাশে দাঁড়িয়ে বলল, আপনি ফার্স্ট ক্লাসের প্যাসেঞ্জার? বাধ্য হয়ে। আপনিও উঠতে পারেন, কারণ এখানে অন্য শ্রেণীর লোকও উঠে থাকেন। আপনার অ্যাডভেঞ্চার হয়ে গেল? হ্যাঁ। সে কি, যাবেন না? আর ইচ্ছে নেই। এত তাড়াতাড়ি ইচ্ছে চলে গেল? যার সঙ্গে যাব সেই যখন এরকম ভদ্রতা করতে পারল। ও কথা আপনার মুখে মানায় না। কি কথা? ভদ্রতা। কেন, আমি কি কিছু অভদ্রতা করেছি? এতক্ষণ যার সঙ্গে এলেন, কথা বললেন, বাড়ি যেতে চাইলেন, একবারও তার নাম জানতে ইচ্ছে করল না? আমি মেয়ে, এটাই কি আপনার কাছে সব? অনিমেষ সোজা মুখের দিকে তাকালো। ট্রেনটা এবার ছাড়ছিল। মেয়েটি হাসল। নিজে কখনো ছোট হয়নি, আজ হচ্ছি। আমার নাম মাধবীলতা মুখার্জি। মাধবী? ফুল নয়, আমি শুধুই লতা, মাধবীলতা। অনিমেষ ট্রেনটা চলে যাওয়া যেন দেখতে পেল না। এমন বিষধর সাপ আছে যে দাঁত বসালেই মুহূর্তে শরীর নীল হয়ে যায়। কোনো বৈজ্ঞানিক তার প্রতিষেধক আবিষ্কার করতে পারেনি। অনিমেষ শুনেছে বিষ যখন শরীরে কাজ করে তখন আপাত যন্ত্রণার চাইতে নেশা মানুষকে আচ্ছন্ন করে, ঘুম পায়, এবং সেই খানিক ঘুম কখন চিরকালের হয়ে যায় সে টের পায় না। নতুন হোস্টেলের এই ঘরে গতকালের রাত নিঝুম কেটেছে অনিমেষের। চোখের সামনে আকাশের চেহারা পাল্টানো, শেষ ট্রামের শব্দটা ডুবে গিয়ে হঠাৎ কলকাতা শীতল হলো, এবং শেষ পর্যন্ত কখন প্রথম ট্রাম নতুন দিনটাকে টেনে নিয়ে এলো সে টের পায়নি। চোখের পাতায় জোনাকির মতো আগুনের ফুলকি নেচে বেড়ায় যার, সে ঘুমবে কি করে? আর চোখ খুলতেই যার মুখ, সে মাধবীলতা। ভোরের প্রথম আলো যে এত আন্তরিক হয়, এত সহজ নরম অনুভূতি বুকে ছড়ায়, জানা ছিল না অনিমেষের। এই আলো এখন পৃথিবীর অনেক জায়গায় এমন সোহাগী হয়ে রয়েছে, কিন্তু অনিমেষের মনে হলো তার মতো এমন আপন হয়ে আর কারো কাছে যায়নি। জীবনে কখনো কোনো নেশা করেনি বা তার সুযোগ আসেনি, কিন্তু কাল থেকে নিজেকে কেমন নেশাগ্রস্ত মনে হচ্ছে, যেন সেই মারাত্মক সাপটা আচমকা ছোবল বসিয়ে দিয়ে গেছে এবং এখন তার আর কিছু করার নেই। অথচ মাধবীলতাকে গতকাল দুপুরের আগে সে ভালোভাবে চিনতই না। ক্লাসে মাঝে মাঝে চোখাচোখি হয়েছে, কিন্তু সেই চোখের ভাষা পড়তে কখনোই সচেষ্ট ছিল না সে। কোনো সংস্কারের বশে প্রতিরোধ শক্তি যে তাকে বিরত করেছিল তা নয়, এসব ব্যাপারে সে নিজেই নিস্পৃহ ছিল। এবং ইদানিং রাজনৈতিক চিন্তাভাবনায় সে এমনভাবে ডুবেছিল জীবনের এই দিকটা খেয়াল হয়নি। অথচ গতকালের ওই রকম উত্তেজনাময় ঘটনাগুলোয় যখন তার নার্ভ টানটান, ঠিক তখন এমন করে সে নিহত হবে তা কে জানত। হেসে ফেলল অনিমেষ জানলায় দাঁড়িয়ে। অনেক দিন আগে শোনা কথাটা মনে পড়ল। সে জানে না কখন মরে গেছে। কিন্তু মাধবীলতাকে সে চেনে না, ওর পারিবারিক পরিচয় তার জানা নেই। শুধু এটুকুই মনে হয়েছে মেয়েটি নরম এবং বোকা নয়। কোনো কোনো মেয়ে বোধহয় সহজে আত্মসমর্পণ করার জন্য জন্মায় না। মাধবীলতা এই ধরনের মেয়ে। গতকাল বিশ্ববিদ্যালয় থেকে স্টেশন পর্যন্ত হেঁটে যাওয়ার সময় অনিমেষ দেখেছে মাধবীলতার নিজস্ব চিন্তাভাবনা আছে এবং সেটাকে গুছিয়ে স্পষ্ট ভাষায় বলার ক্ষমতা রাখে। এরকম সতেজ, ডাঁটো আত্মবিশ্বাস নিয়ে কথা বলতে কোনো মেয়েকে অনিমেষ দেখেনি।
কলকাতায় এসে নীলার সঙ্গে আলাপ হয়েছিল। নীলা অবশ্যই খুব ডেসপারেট মেয়ে, কোনো রকম ভিজে ব্যাপার ওর নেই, কিন্তু নীলা কখনোই আকর্ষণ করে না, বুকের মধ্যে এমন করে কাঁপন আনে না। যে কোনো পুরুষ বন্ধুর মতো নীলার সঙ্গে সময় কাটানো যায়। তাছাড়া কয়েকটি বিশেষ ব্যাপারেই নীলার মানসিকতা বদ্ধ, মাধবীলতার মতো এমন দ্যুতি ছড়ায় না। অথচ গতকাল এমন কোনো সংকেত বা ইঙ্গিত মাধবীলতা দেয়নি যে অনিমেষের এরকম হতে পারে। বরং বলা যায় মাধবীলতা সম্পূর্ণ নিরাসক্ত ভঙ্গিতে তাকে আহত করে কথা বলছিল। অথচ যেই ট্রেনটা চলে গেল স্টেশন ছেড়ে, অমনি অনিমেষকে কেউ যেন আচমকা ছুড়ে দিল এমন এক অসীমে, যেখানে শুধুই ভেসে থাকতে হয়, ভেসে যেতে হয়। হঠাৎ অনিমেষের খেয়াল হলো সে যে মাধবীলতাকে ঘিরে এসব ভাবছে, এটা তো সে সমর্থন নাও করতে পারে। এমনও হতে পারে মাধবী অন্য কাউকে ভালোবাসে। কথাটা মনে হতেই একটা অস্বস্তি শুরু হলো। গতকাল থেকে যে জোয়ার সব কিছু ছাপিয়ে ফুটে উঠেছিল, একটু একটু করে তা থিতিয়ে যেতে লাগলো। মাধবীলতাকে সে জানে না, এবং এ অবস্থায় নিজেকে প্রকাশ করে হয়তো খেলো হয়ে যেতে পারে। তাছাড়া মাধবীলতার সামাজিক এবং পারিবারিক অবস্থাও তার অজানা। কাউকে পেতে হলে তার যোগ্য হতে হয়। অনিমেষের এই প্রথম মনে হলো মানুষ হিসেবে তার যোগ্যতা কতখানি সে কখনো ভেবে দেখেনি। বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এমন একটা বিষয় নিয়ে পড়ছে যার বাজার মূল্য শূন্য, বাবার প্রচুর অর্থ নেই, শারীরিক সুস্থতা পায়ের জন্য সবসময় মেনে নেওয়া যায় না, একে কি যোগ্যতা বলে? তাছাড়া বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে প্রবেশের পর পড়াশোনায় মন দেওয়া সম্ভব হচ্ছে না। এখনও পর্যন্ত তার আত্মবিশ্বাস আছে, ক্লাসে যা পড়ানো হচ্ছে একটু চেষ্টা করলেই সে রপ্ত করে নিতে পারবে। কিন্তু এসব তো যোগ্যতা বিচারে প্রতিকূল মতামত সৃষ্টি করবে। এই বয়সে নিশ্চয়ই অন্য কোনোভাবে নিজেকে যোগ্য করতে পারে না। যদি অর্থনৈতিক সাফল্য বা সামাজিক পদমর্যাদা যোগ্যতার মাপকাঠি হয়, তাহলে মাধবীলতার নাগাল পাওয়া অবশ্যই দুঃসাধ্য। 22 বছর বয়স পর্যন্ত ও দুটো সাফল্যের কথা তার চিন্তায় কখনো আসেনি। আজ মাধবীলতার জন্য সেটা সম্ভব নয়। নিজের পছন্দ মতো কিংবা বলা যায় মনের মতো পড়াশোনায় সে চিরকাল নির্ভর ছিল। হয়তো বাবার নির্দেশ মেনে বাংলার বদলে অর্থকরী বিষয় নিয়ে পড়াশোনা করলে আজ এসব ভাবতে হতো না। অনিমেষ হেসে ফেলল। না, এজন্য ওর কোনো আফসোস নেই। দেশের জন্য এককালে যে ধরনের সেন্টিমেন্ট কাজ করত ওর মনে, ইদানিং সেটা নেই বটে, কিন্তু অন্যরকম দৃষ্টিতে দেশ, এই সমাজ ব্যবস্থাকে দেখতে শুরু করেছে। ইদানিং সে বুঝতে পেরেছে যে সাধারণ মানুষ নিজেকে ভারতীয় বলে অনুভব করে না। এই ভারতবর্ষে জন্মে বড় হয়েও কেউ ভারতবর্ষ নিয়ে কোনো চিন্তা করে না। মানুষের চিন্তাভাবনা এখন তার ব্যক্তিগত স্বার্থসিদ্ধির সঙ্গে জড়িত। এই দেশ নিজের, এই অনুভূতি যখন মানুষের নেই, তখন সামাজিক ব্যবস্থার পরিবর্তন কি করে আশা করা যায়? রাজনৈতিক দলগুলো তাদের বিশেষ বিশেষ চশমা দিয়ে সমস্যাগুলোকে দেখে। তবু অনিমেষের মনে হয় কমিউনিস্ট পার্টি একমাত্র কাছের দল, যার সঙ্গে কাজ করলে এই পরিবর্তন সম্ভব। একটা বিখ্যাত ইঞ্জিনিয়ার বা ডাক্তার হওয়ার চেয়ে একজন আন্তরিক কর্মী হওয়া অনেক কাম্য মনে করে সে। কিন্তু এসব কথা মাধবীলতাকে বোঝানো যাবে কি? যদি না যায়, যদি তাকে মাধবীলতা গ্রহণ না করে, তাহলে কি ওর প্রতি অনিমেষের মনে যে অনুভূতি জন্ম নিয়েছে তা মিথ্যে হয়ে যাবে? স্লেট মোছার মতো মুছে ফেলা যায়? সেই ছেলেবেলায় সীতা তার বালক মনে যে ঢেউ তুলেছিল, যার প্রকাশ কখনোই সোচ্চার হয়নি, তা তো নেহাতি ছেলে মানুষই ছাড়া কিছু নয়। ধোঁয়া ধোঁয়া ছিল সব। কিন্তু যে অনুভূতি জলের দাগের মতো এখন অস্পষ্ট হয়েও রয়ে গেছে, তাকে কি অস্বীকার করা যায়? আসলে ভালোবাসা কখনো কোনো শর্ত মেনে আসে না। আমরা তার উপর বাধা নিষেধ আরোপ করি। কেন যে এমন হয়? জীবনে আর কখনো এমন করে সময় পার করার তাগিদ অনুভব করেনি অনিমেষ। আজকের প্রথম ক্লাস 12টায়, প্রায় 5 ঘন্টা সময় হাতে। একটা মিনিট কাটতে যেন 1 প্রহর লাগছে। 12টা বাজলেই মাধবীলতার দেখা পাওয়া যাবে। এখন চোখ বন্ধ করলেই সেই ঝকঝকে মুখ, সামান্য নিচু মুখের ভঙ্গিমায় ধরে রাখা দীঘল চোখের চাহনি যেন বুকের গভীরে অনন্ত হয়ে মিশে যায়। দরজায় শব্দ হতে অনিমেষ কপাট খুলল। এই হোস্টেলের কনিষ্ঠ চাকর চা নিয়ে দাঁড়িয়ে। দরজা খোলামাত্র ঝড়ের মতো টেবিলে কাপ রেখে উধাও হলো। ইদানিং বাসি মুখে চা খাওয়ার অভ্যাস হয়েছে। বয়স বাড়ার সঙ্গে মানুষের অভ্যাস পাল্টে যায়।
এই যেমন চিরকাল সে নিজের জামাকাপড় নিজেই ধুয়ে নিত, জলপাইগুড়িতে থাকার সময় এই অভ্যেসটা হয়ে গিয়েছিল। আগের হোস্টেলেও এর ব্যতিক্রম হয়নি, কিন্তু এখানে এসে ওই ছোকরা চাকরটা যখন 5 টাকার বিনিময়ে সারা মাস কাজ করে দেবে বলল, তখন অনিমেষ রাজি হয়ে গেল। 5টা টাকা অত্যন্ত মূল্যবান ওর কাছে, তবু ওই সময়টুকু বাঁচিয়ে আলসেমি করার বিলাসিতা এখন ভালো লাগে। এই হোস্টেলের চেহারা অবশ্য সব দিক দিয়েই আলাদা। নিয়মকানুনের কড়াকড়ি এখানে অনেকটাই শিথিল। এর একটা কারণ শুধু কলেজ নয়, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও এখানে আছে। এমন কেউ শুধু সন্ধ্যাবেলায় আইন কলেজে পড়ার সুবাদে দিনে চাকরি করা সত্ত্বেও এ হোস্টেলের আবাসিক। স্কটিশ চার্চ কলেজ অবশ্য এটাকে নিয়ন্ত্রণ করে। সুপারিনটেন্ডেন্ট ভদ্রলোক ওখানকার অধ্যাপক, কিন্তু এটাকে একটা ভালো মেস ছাড়া কিছুই বলা যায় না। চায়ের কাপ শেষ করতে না করতেই দরজায় শব্দ হলো। এ ঘরে সে একা। ছাদের ওপর এরকম নির্জনে ঘর পাওয়া কপালগুনেই সম্ভব হয়েছে। মাঝে মাঝে অনিমেষের মনে হয়েছে ভাগ্যদেবী তাকে খানিকটা কৃপা করে থাকেন। এটা ভাবলে আত্মবিশ্বাস বেশ বেড়ে যায়। অনিমেষ দরজা খুলে দেখল দারোয়ান দাঁড়িয়ে আছে। ওকে দেখে বলল, বাবু, এক বুদ্ধা আপকো ঢুঁড়তা হ্যায়। কাহা? গেট পর बैठा है। কেন কোনো বৃদ্ধ তাকে খুঁজতে এসেছে বোধগম্য হলো না অনিমেষের। কলকাতায় এমন কোনো বৃদ্ধের সঙ্গে ওর আলাপ নেই যে এখানে আসতে পারে। দারোয়ানকে বৃদ্ধকে ওপরে পাঠিয়ে দেবার কথা বলতে গিয়ে মত পরিবর্তন করে তাকে ফেরত পাঠিয়ে দিল। তারপর ধীরে সুস্থে নিজেকে মার্জিত করে সে খানিকটা সময় নিয়ে একতলায় নেমে এলো। একতলায় এখন দারুণ কর্মব্যস্ততা। বিরাট চাতালে বাসন মাজা চলছে সশব্দে। এই সকালেই বাথরুমে লাইন পড়ে গেছে। অনিমেষ বাইরের গেটের দিকে এগিয়ে কাউকে দেখতে পেল না। দারোয়ানটা টুলে বসে খৈনি টিপছিল। জিজ্ঞাসা করতে আঙুল দিয়ে দেখিয়ে দিল। অনিমেষের মনে হলো ওর বুকের মধ্যে একটা লোহার বল আচমকা লাফিয়ে শ্বাস রুদ্ধ করে দিয়েছে। নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না তার। কোনো রকমের শরীরটাকে টেনে নিয়ে গেল সে কোনায় রকের দিকে। বৃদ্ধ নিজেকে গুটিয়ে থামের গায়ে ঠেস দিয়ে চোখ বন্ধ করেছিলেন। তার পাশে দুটো বড় ঝোলা, ময়লা ধুতির ওপর একটা সুতির কোট, যার অবস্থা মোটেই সুবিধের নয়। মাথা পরিষ্কার করে কামানো বলে মুখের চেহারাটা একদম বদলে গেছে। অনিমেষ কিছুতেই মেলাতে পারছিল না। কোনো রকমে সে উচ্চারণ করল, আপনি? বৃদ্ধ চোখ মেললেন। ঘোলাটে চোখ, দৃষ্টি যে স্বাভাবিক নয় বোঝা যায়, এবং শরীরের কাঁপুনিটা স্পষ্ট। অনিমেষ একটু সচেতন হয়ে ঝুঁকে প্রণাম করতে যেতেই একটা হাত ইঙ্গিতে তাকে থামিয়ে দিল। না, অসুস্থ মানুষকে প্রণাম করতে নেই। অনিমেষ সোজা হয়ে দাঁড়াতেই শরীর শিহরিত হলো, যেন অকস্মাৎ কেউ একটানা সমস্ত ছেলেবেলাটাকে তার সামনে হাজির করল। এই শরীরের সঙ্গে কোনো মিল নেই, কিন্তু ওই কথাগুলো শুধু শরীরশেখরই অমন ভঙ্গিতে বলতে পারেন। কিন্তু দাদুর একই চেহারা হয়েছে। গত 2-3 সপ্তাহ সে জলপাইগুড়ি কিংবা স্বর্গছেড়া থেকে কোনো চিঠিপত্র পায়নি। কিন্তু শরীরশেখরের মতো মানুষ দুটো ঝোলা নিয়ে মাথা কামিয়ে এমন নোংরা পোশাকে ঘুরে বেড়াবেন কল্পনাতেও আসে না। অনেকগুলো প্রশ্ন এখন জিভে, কিন্তু অনিমেষ নিজেকে সামলে নিল। সে গম্ভীর গলায় বলল, আপনি হাঁটতে পারবেন? আমি তো হেঁটেই এলাম, শরীরশেখর জানালেন। অনিমেষ জানে শত অসুস্থ হলেও দাদু তা নিয়ে ইনিয়ে বিনিয়ে কিছু বলার মানুষ নন। সে দুটো ঝোলা কাঁধে দিয়ে দাদুর হাত ধরল। উঠুন। শরীরশেখর ক্লান্ত চোখে তাকালেন। তোমার ঘর কদ্দূর? ততক্ষণে শরীরশেখরের শরীরের কম্পন অনিমেষ প্রবলভাবে অনুভব করছে। এ অবস্থায় ওকে 3 তলায় নিয়ে যাওয়া সম্ভব হবে? কিন্তু এছাড়া এ হোস্টেলে অন্য ব্যবস্থা নেই। অনিমেষ বলল, 3 তলায়। আপনি আস্তে আস্তে উঠুন। হাতের মুঠোয় উত্তাপ লাগছে। শরীরশেখরের জ্বর এসেছে অবশ্যই। এই শরীর নিয়ে অনিমেষের হোস্টেল খুঁজে এলেন কি করে সেটাই বিস্ময়ের কথা। উনি আসবেন এ খবর কেউ তাকে জানায়নি। অনিমেষের মনে হলো এমন কিছু ব্যাপার ঘটেছে যার জন্য শরীরশেখর চুপচাপ বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছেন। কিন্তু মাথা ন্যাড়া কেন? আর যে লোকটি কলকাতায় দীর্ঘকাল আসেনি, তার পক্ষে এরকম অসুস্থ শরীরে রাস্তা চিনে এই অবধি আসা কি করে সম্ভব হলো? শরীরশেখর টলছিলেন। চাতালটার কাছাকাছি এসে অনিমেষ বুঝতে পারল ওর পক্ষে আর হাঁটা সম্ভব নয়। সেই লম্বা চওড়া শরীরটা এখন কেমন গুটিয়ে ছোট হয়ে এসেছে।
যাকে একদিন বিশাল মনে হতো, এখন তিনি অনিমেষের কাঁধের নিচে মুখ নামিয়েছেন। অদ্ভুত একটা কষ্ট হচ্ছিল অনিমেষের। হোস্টেলের যারা নিচে এসেছিল বিভিন্ন দরকারে, তারা অবাক হয়ে ওদের দেখছে। একটি ছেলে এগিয়ে এসে বলল, অনিমেষবাবু, ওকে কি আপনার ঘরে নিয়ে যেতে চাইছেন? অনিমেষ দেখল ওর পাশের ঘরের ছেলে তমাল খালি গায়ে লুঙ্গি পরে দাঁড়িয়ে। সে বলল, হ্যাঁ, কিন্তু উনি কি ওপরে উঠতে পারবেন? সঙ্গে সঙ্গে অনিমেষ সিদ্ধান্ত নিয়ে নিল। সে ঝোলা দুটো তমালের দিকে এগিয়ে দিয়ে বলল, এটা ধরুন প্লিজ। তমাল ঝোলা দুটো নিতেই সে একটু ঝুঁকে শরীরশেখরকে দুহাতে তুলে নিল। ব্যাপারটা এমন ঘটল যে শরীরশেখর চমকে উঠে প্রতিবাদ করলেন, আরে তুমি ভেবেছ কি আমি ঠিক যেতে পারবো? হাঁটতে হাঁটতে অনিমেষ বলল, পারতেন, কিন্তু এভাবে যাওয়া আরও সহজ হবে। আপনি চুপ করে শুয়ে থাকুন। অত বড় মানুষটাকে কোলে করে তুলতে অনিমেষের নিঃশ্বাস অস্বাভাবিক হয়ে আসছিল। এককালের দশাশয়ী চেহারাটা এখন যতই গুটিয়ে যাক, তবু ওজন কম নয়। সিঁড়ি ভেঙে ওঠার সময় অনিমেষ নিজের পায়ে আবার সেই যন্ত্রণা বোধ করল। মাঝে মাঝে জিরিয়ে নেওয়ার ইচ্ছে হচ্ছে খুব, কিন্তু সেটা করতে গেলে দাদুর কাছে ধরা পড়ে যাওয়ার আশঙ্কা আছে। সেটা সে কোনো মতেই হতে দিতে রাজি নয়। শরীরশেখর নাতির হাতে নিজেকে ছেড়ে দিয়েছিলেন। তার বোধ ক্রমশ আচ্ছন্ন হয়ে আসছিল। অনেক পথ এই শরীর নিয়ে ভ্রমণের ফলে তার চিন্তাশক্তি শিথিল হয়ে পড়ছিল। অনিমেষের হাতে তিনি নিরাপদ, এই বোধটুকু তাকে আরও নিশ্চিন্ত করে ফেলায় তিনি বললেন, একটা কাল ছিল যখন তুমি আমার কোলে ধামসাতে, আমার কাঁধে চেপে ঘুরে বেড়াতে, আর এমন একটা কাল এলো যখন আমি তোমার কোলে চেপে ওপরে উঠছি। বিধাতার কি নিয়ম, সব শোধবোধ হয়ে গেল। নিজের বিছানায় দাদুকে শুইয়ে না দেওয়া পর্যন্ত অনিমেষের পক্ষে কথা বলা সম্ভব ছিল না। হালকা হলে মনে হলো ওর বুক টনটন করছে। ঘন ঘন বাতাস নিচ্ছিল সে। নিতে গিয়ে লক্ষ্য করল সমস্ত ঘর অগোছালো, ময়লা জামা প্যান্ট থেকে শুরু করে কাগজপত্র এলোমেলো ছড়ানো। এরকম ঘরে শরীরশেখর কখনো বাস করেননি, এবং চেতনা ঠিক হলেই তিনি অনিমেষকে অবশ্যই এর জন্য তিরস্কার করবেন। সেই অবস্থাতেই দ্রুত হাতে ঘরটাকে ঠিক করে ফেলল অনিমেষ। শরীরশেখর বোধহয় দীর্ঘদিন পর বিছানা পেয়ে আরাম বোধ করছেন, কারণ বালিশে মাথা রাখা মাত্রই তিনি নেতিয়ে গেলেন। চোখ বন্ধ, ঘুম ঘুম ভাবটা বোঝা যায়। কপালে হাত রেখে অনিমেষ এবার নার্ভাস হয়ে পড়ল। থার্মোমিটার সঙ্গে নেই, কিন্তু জ্বরটা যে বেশ জোরালো তা বুঝতে অসুবিধা হয় না। তমাল ঝোলা দুটো টেবিলে রেখে চুপচাপ দেখছিল। এবার জিজ্ঞাসা করল, জ্বর নাকি? হ্যাঁ, 2-3 হতে পারে। অনিমেষ অন্যমনস্ক হয়ে বলল, আপনার কেউ হন উনি? মাথা নাড়ল অনিমেষ। হ্যাঁ, আমার ঠাকুরদা। তমাল ব্যস্ত হলো, তাহলে আর দেরি করা ঠিক নয়, আপনি ডাক্তার ডেকে আনুন। এই হোস্টেলেও একজন বাঁধা ধরা ডাক্তার আছেন। অমনোযোগী হওয়ার ফলে তাঁর সম্পর্কেও ছেলেদের বিস্তর নালিশ, কিন্তু বিনা পয়সায় দেখানো যায় বলে ব্যবস্থাটা সকলে মেনে নিয়েছে। তাকে খবর দিলে আসতে কত বেলা করবেন সে জানে। তার চেয়ে হোস্টেলের পাশেই গ্রে স্ট্রিটের মোড়ে একজন ডাক্তারকে প্রায় সে লক্ষ্য করে থাকে, তাকেই ডাকলে ভালো হয়। ভদ্রলোকের চেম্বারে বেশ ভিড় হয় যখন, তখন তিনি নিশ্চয়ই ভালো ডাক্তার। কিন্তু দাদুকে এই অবস্থায় একা ফেলে যেতে মন চাইছে না। ব্যাপারটা বুঝতে পেরে তমাল বলল, আমি আছি, আপনি তাড়াতাড়ি করুন। কৃতজ্ঞ হলো অনিমেষ। মানুষকে বিচার করে একটা সিদ্ধান্তে আসা কখনোই উচিত নয়। একটা মানুষের অনেকগুলো মুখ থাকে, আর প্রতিটি স্বতন্ত্র ধরনের। একটিকে দেখে অন্যটিকে ধারণা করতে গেলে ঠকতে হয়। তমাল ডিগবয়ের ছেলে, অবস্থাপন্ন। পাউডার সেন্ট ছাড়া কোনোদিন ওকে বেরোতে দেখেনি অনিমেষ। হোস্টেলের চাকর বাকরদের টাকা ছড়িয়ে হাতে রেখেছে। এরকম বড়লোকের দুলালদের আদৌ পছন্দ করত না অনিমেষ, তাই যতটা সম্ভব ওকে এড়িয়ে যেত। প্রায় সমবয়সী হলেও তমাল তাকে বাবু বলে সম্বোধন করে। ডাকটা কানে লাগে, বোধহয় নৈকট্য স্থাপন করতে না চাওয়ার এটা একটা চেষ্টা। অথচ আজ দাদুকে নিয়ে সে যখন বিব্রত, তখন অন্য ছেলেদের আগে তমালই সাহায্যের হাত বাড়িয়ে দিল। ডাক্তার সেনের চেম্বারে এই সকালে 3-4 জন লোক প্রতীক্ষায় বসে। ভদ্রলোক এখনও আসেননি। অনিমেষ অধৈর্য হয়ে পড়ছিল। হঠাৎ ওর খেয়াল হলো, তার নতুন হোস্টেলের ঠিকানাটা দাদু পেলেন কি করে? মহিতোষ জানেন খুবই সম্প্রতি, এবং জেনেই তিনি শরীরশেখরকে জানিয়ে দেবেন এতটা ভাবা যায় না। ইদানিং দাদুকে সে অনিয়মিত চিঠি দিচ্ছিল।
কেন আগের হোস্টেল ছাড়তে হয় সে বিষয়ে সবিস্তারে জানিয়ে চিঠি দেবে ঠিক করেছিল, কিন্তু দেওয়া হয়ে ওঠেনি। মোহিত শেঠ পাঠানো আগের মাসের টাকাটা পুরনো হোস্টেলের ঠিকানায় এসেছে। তাহলে দাদু কি ওখানে গিয়েছিলেন? তার নতুন ঠিকানা ওখান থেকে সংগ্রহ করে এখানে এসেছেন? অনিমেষের খুব অস্বস্তি হচ্ছিল। এর মধ্যে চেয়ারে রোগীদের উপস্থিতি বেড়ে গেছে। খবরের কাগজের পাতা এবং বিভিন্ন জার্নাল অনেকের হাতে হাতে। কিছু পরে এক প্রৌঢ় ভদ্রলোককে ঢুকতে দেখে সবাই ব্যস্ত হয়ে উঠল। তিনি কোনো দিকে না তাকিয়ে ভেতরের ঘরে ঢুকে গেলেন। অনিমেষ উঠে তাঁর সঙ্গে কথা বলার জন্য পা বাড়াতেই একটা লোক বাধা দিল। অপেক্ষা করুন, উনি স্লিপ অনুযায়ী ডাকবেন। স্লিপ? অনিমেষের খেয়াল হলো রোগীরা এসেই নিজের নাম লেখা কাগজ এই লোকটির হাতে ধরিয়ে দিচ্ছিল। সেটার যে এতখানি প্রয়োজন তখন খেয়াল করেনি। 3-4 জনের পরেই সে এখানে এসেছে। নতুন করে স্লিপ দিতে গেলে অনেক পিছিয়ে যেতে হবে। ব্যাপারটা বলতেই লোকটি জানালো, কিন্তু আমি কি করব বলুন, কেউ যাতে রাগ না করতে পারে তাই ডাক্তারবাবু এই নিয়ম করেছেন। কিন্তু আপনি তো দেখেছেন যে আমি অনেক আগে এসেছি। সে কথা অন্য লোক মানতে চাইবে কেন? বেশ, আমি তো রোগ দেখাতে আসিনি। ওকে আপনি বলুন আমি শুধু একটা কথা বলবো, অনিমেষ আবেদন করল। না মশাই, ওসব ভাঁওতা দিয়ে ঢুকে অনেকেই রোগের কথা বলে। লোকটা সামনে থেকে সরে গিয়ে স্লিপ সাজাতে লাগলো। সঙ্গে সঙ্গে মাথার রক্ত চড়ে গেল অনিমেষের। দ্রুত পা চালিয়ে ছোট ঘরটার ভেতর ঢুকে পড়ল সে। পেছনের লোকটা প্রথমে হকচকিয়ে গিয়ে শেষতক সামলে নিয়ে হাঁ হাঁ করে ছুটে এলো। অনিমেষ ব্যাপারটাকে আমল না দিয়ে সামনে তাকিয়ে দেখল প্রৌঢ় ভদ্রলোক ধূপকাঠি জেলে চোখ বন্ধ করে কিছু আওড়াচ্ছেন। ব্যবসা শুরু করার আগে ঠাকুর প্রণাম বোধ হয়। অনিমেষ একটু অপেক্ষা করে বলল, মাফ করবেন, আমি 3 জনের পর এসেছি, কিন্তু স্লিপ দেওয়ার নিয়মটা জানতাম না। অথচ একজন ডাক্তারের প্রয়োজন খুবই, তাই আইনটা ভাঙতে হলো। ভদ্রলোক বিস্মিত হয়ে একবার দেখে শেষে মাথা নেড়ে লোকটিকে জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি? লোকটি বলতে যাবার আগেই অনিমেষ বলল, আমার দাদু অত্যন্ত অসুস্থ, কাছেই, আপনাকে একবার যেতে হবে। ইম্পসিবল। প্রৌঢ় খুব বিরক্ত হলো। সকালে এত রোগী ফেলে আমি কলে যেতে পারবো না। ইউ ফাইন্ড সাম আদার ডক্টর। আপনার 10 মিনিটও ব্যয় হবে না, অনুগ্রহ করে চলুন। এখানে আর কে ডাক্তার আছেন জানি না। কেন সময় নষ্ট করছেন? 10 মিনিটে আমি 3টে পেশেন্ট দেখতে পারবো। প্লিজ গো আউট। হাত বাড়িয়ে দরজা দেখিয়ে দিলেন ডাক্তার। জেদ চেপে গেল অনিমেষের। সে টেবিলের প্রান্তে দুহাত ধরে বলল, কিন্তু আমার দাদু খুব অসুস্থ, আপনাকে যেতে হবে। যেতে হবে? গায়ের জোর দেখাচ্ছেন? ডাক্তারের কপালে ভাঁজ পড়ল। যদি তাই মনে করেন আমি নিরুপায়। অনিমেষ চোয়াল শক্ত করল। ইজ ইট সো? আমি আপনাকে পুলিশে হ্যান্ডওভার করতে পারি তা জানেন? আপনি আমার কাজে বাধা সৃষ্টি করে ভয় দেখাচ্ছেন। আপনি যাই ভাবুন, কিন্তু সেটা পরে ভাববেন। 10 মিনিট যদি ব্যয় করেন তাহলে এমন কিছু মহাভারত অশুদ্ধ হবে না। আপনি যদি চান তাহলে বাইরের ভদ্রলোকদের কাছে আমি সময়টা চেয়ে নিতে পারি। নো, নেভার। একবার কলে গেলে সেটা উদাহরণ হয়ে থেকে যাবে। আমি দুপুরে যাওয়ার সময় যেতে পারি। তখন যদি পেশেন্ট মরে যায়? কান্ট হেল্প। আপনি কিন্তু আমাকে উত্তেজিত করছেন। অনিমেষের চোখ মুখ লাল হয়ে উঠল। হোস্টেলের ছেলেরা জানলে আপনি বিপদে পড়বেন। হোস্টেল? এর মধ্যে হোস্টেল আসছে কোত্থেকে? আমি হোস্টেলে থাকি, সেখানেই আপনাকে যেতে হবে। চিরকাল যেভাবে টাকা রোজগার করে এসেছেন, এবার তার ব্যতিক্রম করতে হবে। সমাজ সংস্কারক মনে হচ্ছে, কমিউনিস্ট নাকি? আপনি মিছিমিছি কথা বাড়াচ্ছেন। কি আশ্চর্য, এত ডাক্তার থাকতে আমাকে নিয়ে। তা কি হয়েছে আপনার পেশেন্টের? সিরিয়াস ব্যাপার হলে হাসপাতালে রিমুভ করুন। সেটা ওকে দেখে আপনি বলবেন। বয়স হয়েছে, খুব জ্বর, আর মনে হচ্ছে ভীষণ দুর্বল। রোগটা বুঝতে পারলে আপনার কাছে আসবো কেন? নিন, উঠুন। প্রায় ধমকের গলায় কথাটা বলতে ভদ্রলোক নার্ভাস হয়ে গেলেন। অনিমেষ ততক্ষণে চেম্বার ছেড়ে ভিজিটার্স রুমে এসে দাঁড়িয়েছে। ওদের উত্তেজিত কথাবার্তা এখানকার মানুষগুলো নিশ্চয়ই শুনেছেন, কারণ তারা অবাক চোখে অনিমেষকে দেখছেন। অনিমেষ হাত জোড় করে বলল, দেখুন, আমি আপনাদের কাছ থেকে মাত্র 10 মিনিটের জন্য ডাক্তারবাবুকে নিয়ে যাচ্ছি। আমার দাদু অত্যন্ত অসুস্থ। হয়তো আপনাদের একটু অসুবিধা হবে, কিন্তু দয়া করে মার্জনা করবেন। কেউ কেউ উসঠুস করলেও মুখে আপত্তি প্রকাশ করল না। মিনিট 2-এর মধ্যে অনিমেষ ডাক্তারবাবুকে নিয়ে হোস্টেলে পৌঁছে গেল। ভদ্রলোক শেষ পর্যন্ত চেম্বার থেকে বেরোবেন কি না এ সন্দেহ ছিল, কিন্তু হোস্টেলের নাম করতে যে এতটা কাজ হবে বোঝা যায়নি। হাঁটতে হাঁটতে ভদ্রলোক বলেছিলেন,
হোস্টেলে থাকেন সে কথা প্রথমে বললেই তো হতো। কেন? কিছু মনে করবেন না, হোস্টেলের ছেলেরা দলবদ্ধ হয়ে খুব রাগারাগি করে। তা আপনাদের তো একজন ডাক্তার আছে। তিনি এত তাড়াতাড়ি আসতে পারতেন না। ঘরে ঢুকে অনিমেষ অবাক হলো। তমাল শরীরশেখরের কপালে জলপুটি লাগিয়ে পাশে বসে মাথায় পাখার হাওয়া করে যাচ্ছে। ওদের দেখে উঠে দাঁড়িয়ে বলল, মনে হচ্ছে জ্বরটা আরও বেড়ে যাচ্ছে। কাল বিলম্ব না করে ডাক্তার পরীক্ষা করতে বসে গেলেন। ওরা চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। অনিমেষ ভাবল এবার তমালকে ছুটি দেওয়া উচিত। কথা বলতে গিয়েও সংকোচ হলো। কেউ যদি খুব আন্তরিক হয় তার সঙ্গে ভদ্রতা করাটা অনেক সময় অত্যন্ত বেমানান দেখায়। ডাক্তার বেশ কিছুক্ষণ পরীক্ষা করার পর ব্যাগ খুলে একটা সিরিঞ্জ বের করে ইঞ্জেকশন দিলেন। সামান্য যে ব্যথাটুকু লাগলো তাতেই দাদু চোখ খুলে আবার চোখ বন্ধ করলেন। অনিমেষ বুঝতে পারছিল যে ওর চেতনা আর দখলে নেই। হঠাৎ খুব ভয় করতে লাগলো অনিমেষের। যদি কিছু হয়ে যায়। দাদু নেই একথা ভাবতেই বুকে কাঁপুনি এসে গেল। এই মানুষটার কাছে সে এমন ঋণবদ্ধ যে একে ছাড়া কিছু ভাবা অসম্ভব। তার সমস্ত ছেলেবেলা এই মানুষটা নিজের ইচ্ছে মতো সাজিয়ে দিয়েছেন। তার চিন্তা, মানসিক প্রকাশ এর দ্বারা নিয়ন্ত্রিত হয়েছিল একসময়। এখন সেটা যতই নিজের পথে চলুক, মূল ব্যাপারটায় দাদু এখনও জড়িয়ে আছেন। অনেক অনেক দিন পরে সেই ছেলেবেলার স্মৃতিটা ভেসে এলো। কোনো আশঙ্কার সামনে দাঁড়ালে একটা লাইন স্মরণ করে কপালে 3 বার মা অক্ষর লিখে চোখ বন্ধ করে প্রণাম করত। ছেলেবেলায় এটা দারুণ কাজ করত। নিজের অজান্তে অনিমেষ এতদিন পরে তার পুনরাবৃত্তি করল। ওং ভগবতে শ্রীরামকৃষ্ণায় নমঃ। রামকৃষ্ণদেব সম্পর্কে তার আগ্রহ বা ভক্তির কোনো প্রকাশ কলকাতায় এসে ঘটেনি। দক্ষিণেশ্বরে যাওয়ার কোনো প্রয়োজন সে অনুভব করেনি। মার্কস কিংবা লেনিন পড়ার সময় এইসব সংস্কারগুলোকে সে নির্মমভাবে সরিয়ে দিয়েছে। একজন মাও সেতুং কিংবা হোচিমিনের জীবনে অন্য ধর্মবিশ্বাসের কোনো প্রয়োজন নেই। অথচ রক্তে ডুবে থাকা এই সংস্কার হঠাৎ নিজের অজান্তে ভুস করে মাথা তুলল। কাঁধে হাতের স্পর্শ পেতেই সজাগ হলো অনিমেষ। তমাল বলল, ভয় পাবেন না, উনি জলে পড়ে নেই। ডাক্তার কোনো কথা বলছিলেন না। এর মধ্যে প্রায় 15 মিনিট সময় চলে গেছে। শেষ পর্যন্ত পালস দেখে ভদ্রলোক সহজ হয়ে ঘাড় ঘুরিয়ে অনিমেষকে বললেন, মনে হয় খুব টর্চার করেছেন। ইঞ্জেকশনটায় কাজ হয়েছে। এখন স্বাভাবিকভাবে ঘুমোবেন। আমি যে ওষুধ লিখে দিচ্ছি সেগুলো খাইয়ে কাল রিপোর্ট করবেন। প্রেসক্রিপশন লেখার সময় অনিমেষ জিজ্ঞাসা করল, ভয়ের কিছু আছে? ডাক্তার লেখা শেষ করে বললেন, ছিল। হরলিক্স, বিস্কুট আর মিষ্টি ফল ছাড়া আজকে কিছু দেওয়ার নেই। মনে হচ্ছে 3-4 দিন কিছুই খাননি আর খুব পরিশ্রম করেছেন। আচ্ছা চলি। প্রেসক্রিপশন হাতে নিয়ে অনিমেষ ড্রয়ার খুলে টাকা বের করে জিজ্ঞাসা করল, আপনার ফিস কত? আমি ঠিক জানি না। ভদ্রলোক খানিকক্ষণ তাকিয়ে বললেন, পড়ো না চাকরি করো? পড়ি। আমি চেম্বারে 32 টাকা নিই, কলে গেলে ডাবল হয়। আমাকে টাকা দেখাতে এসো না ছোকরা, 10 টাকা দাও। বিস্মিত অনিমেষের হাত থেকে একটা 10 টাকার নোট তুলে নিয়ে বললেন, ক্লাস কামাই করো, অন্তত একটা দিন একে সবসময় চোখে রাখা দরকার। ঘর থেকে বেরোতে গিয়ে বললেন, আর হ্যাঁ, তোমার রাস্তাটা সবাইকে শিখিয়ে দিও না। তমাল ওকে পৌঁছতে নিচে নেমে গেলে অনিমেষ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল। আর একবার মানুষের অন্য মুখ দেখল সে। ওষুধপত্র আনিয়ে অনিমেষ দাদুর পাশে বসে বাতাস করছিল। সকালে যে সময়টা কাটছিল না সেটা এখন দৌড়ে যাচ্ছে। এখন দুপুর, হোস্টেল ফাঁকা। 12টার ক্লাসটা করা হলো না। আজ সকালে যে তাগিদ বুকের মধ্যে ছটফট করছিল সেটা এখন মিইয়ে গেছে। মাধবীলতাকে দেখার ইচ্ছের চেয়ে এই বৃদ্ধের পাশে বসে থাকতে বড় আরাম হচ্ছিল। দাদুর কথাটা মনে পড়ল। সব শোধবোধ হয়ে গেল। মাথা নাড়ল অনিমেষ। না, কখনোই শোধ হয় না। দুপুর ঘন হলে শরীরশেখর চোখ খুললেন। নাতিকে দেখে ধীরে ধীরে বললেন, অনি, তোমাকে খুব কষ্ট দিলাম না? অনেক দিন পর অনিমেষ ঝরঝর করে কেঁদে ফেলল।